আজকের ভিডিওতে থাকছে আবহমান বাংলার রূপবৈচিত্র্য এবং করতোয়া নদীর প্রাকৃতিক সৌন্দর্য এবং সেই সাথে থাকছে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী বাঁশের সাঁকো। প্রিয় বন্ধুরা আমার, নদীর পাড়ের মানুষের ধর্ম, কর্ম এবং জীবিকা নিয়ে আজকের ভিডিওটি হতে যাচ্ছে অত্যন্ত উপভোগ্য। আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং সঙ্গে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক গ্রাম বাংলার নদীর পাড়ের মানুষের জীবনচিত্র নিয়ে তৈরি করা আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ নদীমাতৃক দেশ। অসংখ্য নদ নদী জালের মতো ছড়িয়ে আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। আর এই সমস্ত নদ নদী পারাপারের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা। কোথাও কোথাও আছে ব্রিজ, যেখানে ব্রিজ নেই সেখানে আছে ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন এরকম বাঁশের সাঁকো। আমি ঠিক তেমনই একটি নদীর ধারে দাঁড়িয়ে আছি, যে নদীর নাম হচ্ছে করতোয়া নদী। আর এই নদীর মাঝখানে আছে একটি বাঁশের সাঁকো। বন্ধুরা আমার, আজকের ভিডিওতে এই নদীর দুই ধারের মানুষের এই বাঁশের সাঁকোর বিভিন্ন চিত্র আপনাদের সামনে তুলে ধরব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখবেন, সঙ্গে থাকবেন। চলুন দেখা যাক এই নদীর, এই বাঁশের সাঁকোর আর এই নদীর পাড়ের মানুষের জীবনচিত্র। বাংলাদেশের নদীগুলোতে নদী পারাপারের প্রধান যানবাহন হচ্ছে নৌকা। কোথাও কোথাও চলে স্টিমার, লঞ্চ। আবার কোথাও কোথাও নদী পারাপারের জন্য আছে ব্রিজ। তবে যেখানে ব্রিজ নেই সেখানে আছে বাঁশের সাঁকো। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে এমন একটি নদীতে নিয়ে এসেছি যে নদীর নাম হচ্ছে করতোয়া। আর এই নদীতে এখনও আছে বাঁশের সাঁকো, যে বাঁশের সাঁকো আজকাল আর চোখে দেখা যায় না। এখনও মানুষ এই নদী পারাপার হয় এই বাঁশের সাঁকোর মাধ্যমে। দর্শক মণ্ডলী, আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, যে এই যে বাঁশের সাঁকো দেখতে পাচ্ছেন, এর পাশেই আরেকটি ব্রিজ হচ্ছে। ব্রিজটির কাজ এখনো হয়নি। যখন ব্রিজের কাজ হয়ে যাবে তখন হয়তোবা এই বাঁশের সাঁকোর আর প্রয়োজন হবে না, তখন আর হয়তোবা নৌকার কোনো প্রয়োজন হবে না। এই দুই পাড়ের মানুষের একটি দীর্ঘদিনের স্বপ্ন, এই ব্রিজ হয়ে গেলে মানুষের দুঃখ কষ্ট লাঘব হয়ে যাবে। তখন আর এই কষ্ট করে এই বাঁশের সাঁকোতে আর পারাপার হতে হবে না। আর যখন বর্ষা মৌসুম থাকে তখন আর এই বাঁশের সাঁকো দিয়ে পারাপার হওয়া যায় না, তখন নৌকা দিয়ে পারাপার হতে হয়। পারাপার হয়ে এই দুই ধারের মানুষকে যাতায়াত করতে হয়। তো দেখতেই পাচ্ছেন, এই ব্রিজ হয়ে গেলে আর মানুষের কোনো কষ্ট থাকবে না। ব্রিজটা প্রায় হয়ে গেছে, তখন এই ব্রিজ দিয়ে মানুষ পার হতে পারবে, রংপুর এবং দিনাজপুরের মানুষ। আসসালামু আলাইকুম। কই যাচ্ছেন? জন্দিপুরে। আপনাকে প্রতিদিন এই বাঁশের সাঁকো দিয়ে যেতে হয় না? হ্যাঁ, এই বাঁশের সাঁকো পারাপার হতে কয় টাকা দিতে হয়? 10 পরে মনে করেন যার জমা করে নাই তাকে 10 টাকা খালি মানি ছাড়ি গেলে। এটা কি? হ্যাঁ, এটা কি ঘাড়ে? নাংদি। ও, এটা দিয়ে কি করে? এটাতে যে ভুট্টার জন্য হলো নাংদি দেই। আচ্ছা, বন্ধুরা আমার, এই যে এক ভাইকে দেখতে পাচ্ছেন, ইনি নদী পার হয়ে যাবেন। আর ওনার ঘাড়ে যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে, এই স্থানীয় ভাষায় বলা হয় নাংলি। হ্যাঁ, মানে জমি নিড়ানির কাজে এটা ব্যবহার করা হয়। তো আপনি এখন যাচ্ছেন কোথায়? বাসায় যাবো ভাই। মানে রংপুরে? হ্যাঁ, আরে এখন আছি দিনাজপুরে। দিনাজপুরে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কি তুললেন ওগুলো দেখি? ঝিনুক। ঝিনুক দিয়ে কি করবেন? এলে বাবা হলো মধ্যে গুলো হাসব খামো, জি জি। আর এর খোসা গুলো বিকামো। ও, কত করে বিক্রি করেন ঝিনুক? 800 টাকা মন, 700 টাকা মন। 800 টাকা মন? ও, এই নদীকে কেন্দ্র করে মানুষের মধ্যে জীবন জীবিকা এবং পেশার মধ্যে ভিন্নতা আছে। কেউ ঝিনুক কুড়ায়, কেউ নৌকা চালায়, আবার কেউ বা কৃষিকাজ করে। তেমনই একজনকে দেখলাম যিনি এই নদীতে ঝিনুক কুড়িয়ে থাকেন। সেই ঝিনুক
নিয়ে যায় বাড়িতে হাঁসের খাদ্য হিসাবে এবং পরে আবার বিক্রিও করেন। নদীর পাশেই জমিতে কাজ করতে করতে যদি মসজিদে আজান দিয়ে দেয় তাহলে ইমানদার ব্যক্তিরা নদীর পাশেই নামাজ পড়ে নেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মোষ দিয়ে হাল চাষ করেন, এখনো কি সেই আগের মতো মোষ দিয়ে হাল চাষ করে হয়? এখন তো অনেক যন্ত্র আছে, ট্রাক্টর আছে, মহেন্দ্র আছে, মোষের হাল দিয়ে কেমন হয়? বাবা এই বাচ্চা ছোট ছোট কিনছে না, আচ্ছা আচ্ছা কিনে আর কি এলে তো টাকা আগেবে, আচ্ছা। এই হালো বয় আর কি 10 টাকা উন্নতি হবে, এই আশায় কিনছিলেন? কিনছি। এটাতে কি করবেন এখন, কি লাগাবেন? এটাতে চায়না ধান লাগাবো। চায়না ধান বেচন? না, ধান লাগাবো। ধানে লাগাবেন? হ্যাঁ। বেচনের সময় তো পার হয়ে গেছে না? পার হয়ে গেছে। এখন সেই বেচন তুলে এখানে ধান লাগাবেন। পানি সেচ কি এই নদী থেকেই না মেশিনের মাধ্যমে? নদীর থেকে তো মেশিন দিয়ে তুলবো। দর্শক মণ্ডলী, উনি এই জমিতে, এই নদীর ঠিক করতোয়া নদীর পাশেই মহিষের হাল দিয়ে চাষ করার পর এখানে ধান রোপণ করবেন। তারপরে উনি মহিষ কিনেছেন অনেক আশা করে, স্বপ্ন করে, যে মহিষের হাল দিয়ে পয়সা বাঁচবে এই আশাই তো নাকি? ছোট কিনছিলাম, আচ্ছা বড় করে আর কি কিনছিলাম 2,05,000। আচ্ছা। এখন মোষের দাম করতে 3.5 লাখ। 3.5 লাখ টাকা দাম করতেছে এখন? হ্যাঁ, একটা না দুটা? দুটা। হ্যাঁ। ছোট কিনছিলেন, কত দিয়ে কিনছিলেন? 2,05,000। 2,05,000 দিয়ে। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। মহিষের হাল দিয়ে জমি চাষ করছেন চাষি, ধান রোপণ করবেন। বর্তমানে যান্ত্রিক যুগে এ ধরনের মহিষের হাল আর দেখা যায় না। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোনো এক সময় হয়তোবা এই মহিষের হাল আর কখনোই চিনবে না। ভবিষ্যৎ প্রজন্মের কথা বাদই দিলাম, এখনকার যুগেই এই ধরনের মহিষের হাল অনেকেই চিনবে না। অল্প কিছুদিনের মধ্যেই এই নদীর দুই ধারে এই যে ধান রোপণের কাজ শুরু হয়ে গেছে। এই ধান রোপণের কাজ শেষ হয়ে গেলে চারপাশে সবুজ আর সবুজ হয়ে যাবে, কারণ এই নদীকে কেন্দ্র করে এখানে ধান চাষ থেকে শুরু করে ভুট্টা চাষ আর অন্যান্য ফসলের আবাদ হয়। নিরলস পরিশ্রম করে এখানকার চাষিরা, এই দুই পারের মানুষেরা এখানে ধান চাষ, ভুট্টা চাষ, বিভিন্ন ধরনের চাষাবাদের কাজ করে। দর্শক মণ্ডলী, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিষ্টি আলুর গাছ। এখানকার চাষিরা এই নদীর ধারে বিশেষ করে মিষ্টি আলুর চাষ করে থাকে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মিষ্টি আলুর জমি। এখানে মিষ্টি আলু চাষ করা হয়েছে। এই মিষ্টি আলু যখন তোলার সময় হবে তখন মিষ্টি আলুগুলো আপনারা অনেকে খেয়েছেন, অনেক বেশি মিষ্টি হবে, সুস্বাদু হবে। এই যে হচ্ছে মিষ্টি আলুর গাছ। নদীর জেগে ওঠা চরে এই মিষ্টি আলুর চাষ খুব ভালো হয়, এই কারণে এখানে মিষ্টি আলুর চাষ করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখন খরার মৌসুম, নদীতে পানি নেই। এই নৌকা দিয়েই নদী পারাপার হয় যখন বর্ষাকালে প্রচুর পরিমাণে পানি থাকে। এখন নৌকা পড়ে আছে এখানে। এই নৌকা যখন আবার বর্ষাকাল আসবে তখন আবার এই নৌকা মেরামত করে মানুষ নদী পারাপার করবে এই নৌকার মাধ্যমে। যেহেতু নদীতে এখন খুব বেশি পানি নেই, এই কারণে নৌকাগুলো নদীর তীরে পড়ে আছে। যখন বর্ষাকালে আবার নদী ফিরে পাবে তার ভরা যৌবন, তখন এই বাঁশের সাঁকো আর থাকবে না। তখন এই নৌকাগুলো মেরামত করা হবে এবং এই নৌকার মাধ্যমেই নদী পারাপার হবে দুই পারের মানুষজন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ভিডিওর মাধ্যমে এই নদীর দুই পারের মানুষের জীবন জীবিকা, এছাড়া হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী বাঁশের সাঁকো এবং এই নদীর প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কেমন লেগেছে জানাবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি আজকে এ পর্যন্তই। এই করতোয়া নদীর দুই ধারের মানুষের জীবনচিত্র, বাঁশের সাঁকো, নদী পারাপারের মানুষের জীবনধারা সব মিলে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।